দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ মাল্টি লেভেল মার্কেটিং বা MLM নিয়ে নানা দিক নিয়ে যে বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান MLM জিজ্ঞাসায়। আজ আমরা মাল্টি লেভেল মার্কেটিং এর নানা দিক নিয়ে কথা বলবো, সেই সঙ্গে সাম্প্রতিক কালে মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং নিয়ে যে সকল প্রশ্নগুলো উঠছে সেগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। বরাবরের মতোই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং MLM বা ডাইরেক্ট সেলিং এর অন্যতম গুরু ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান জনাব রফিকুল আমিনকে। মোহাম্মদ রফিকুল আমিন, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই। আমরা প্রথম শুরু করতে চাই একটি প্রশ্ন দিয়ে, সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে ডেস্টিনি গ্রুপকে নিয়ে, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভকে নিয়ে এবং বেশ কয়েকটি অঙ্গ সংগঠনকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, পত্রিকায় লেখালেখি হচ্ছে। তো কয়েকটি মন্ত্রণালয় ডেস্টিনি আসলে কি করছে, অবৈধ ব্যাংকিং করছে কিনা, অনিয়ম আছে কিনা, দুর্নীতি আছে কিনা, ওগুলো খতিয়ে দেখতে একত্রিত হয়েছে, চিঠি চালাচালিও করছে। তো এখন পর্যন্ত আপনারা কি এমন কোন চিঠি পেয়েছেন যাতে আপনাদেরকে অভিযোগ করা হয়েছে বা আপনারা অভিযুক্ত হয়েছেন, কিংবা কোনো চিঠির প্রেক্ষিতে আপনারা উত্তর দিয়েছেন মন্ত্রণালয়কে কিংবা সংশ্লিষ্ট বিভাগকে? এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট চিঠি পাইনি যে আমরা অভিযুক্ত হয়েছি অথবা আমরা অবমুক্ত, কোনোটাই নেই। আমরা শুধু মৌখিকভাবে জানার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে তারা জানিয়েছেন কয়েকজন যে আরো কিছুদিন সময় লাগবে। এখন এই কিছুদিন কিন্তু ধরে বেঁধে দেওয়া নেই, কতদিন লাগতে পারে বলা একদম মুশকিল। তো সত্যি কথা বলতে গেলে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো চিঠি পাইনি, ওয়েদার ইউ আর ফ্রি অর ইউ আর গিলটি, কোনোটাই না। তার মানে আপনারা অভিযুক্ত হয়েছেন এমনও কোনো চিঠি আসেনি, অভিযুক্ত হননি এমন কোনো ছাড়পত্র? আচ্ছা, এখন এই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি আলোচনা সমালোচনা বা গণমাধ্যমের আলোচনার ইস্যু হয়ে থাকার কারণে আপনাদের যে অনেক বড় ব্যবসায়িক প্রসারতা, অনেক ক্রেতা পরিবেশকের সাথে জড়িত, তাদের মধ্যে এক ধরনের ভয় ভীতির সঞ্চার অবশ্যই হচ্ছে। এবং এই আলোচনা সমালোচনার কারণে আপনারা এতদিন ধরে কি ধরনের ব্যবসায়িক ক্ষতি বা স্থবিরতা বা প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন? আমাদের দেখেন, আমাদের ব্যবসাটা নির্ভর করে কিন্তু মাঠ পর্যায়ে যারা ক্রেতা পরিবেশক তারাই কিন্তু এটাকে বিতরণ করে। আমরা যারা মালিক পক্ষ আছি বা পরিচালক আছি, আমরা শুধু সাপোর্ট দিই, আমরা লজিস্টিক সাপোর্ট দিই, আমরা ফিনান্সিয়াল সাপোর্ট গুলো দিই, প্রোডাক্ট সাপোর্ট দিই, এগুলো হচ্ছে আমাদের কাজ। তো আমরা এই মুহূর্তে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে রেডি আছি। এটা সত্যি কথা যে মাঠ পর্যায়ে একটা যারা বিশেষ করে একদম প্রান্তিক লেভেলে কাজ করে তাদের মধ্যে একটা সংশয় কাজ করছে, আমি বুঝি। আর আমি মনে করি এই সংশয় কাজ করার পিছনে কয়েকটা জিনিস কাজ করছে। একটা, যেমন আমি অনেক সময় ফোন রিসিভ করি, আমাকে জিজ্ঞাসা করে স্যার নীতিমালার কি খবর। আমি বললাম দেখেন, নীতিমালা তো এমন না যে সরকার আজকে চিন্তা করলো কালকে দিয়ে দিল, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা হচ্ছে, আমি জানি এটা চলবে, এবং নীতিমালা হলেও আমরা নীতিমালার আওতায় কাজ করব। সুতরাং আপনি নীতিমালাকে মানে ইয়ে করে উদ্দেশ্য করে আপনি আপনার কাজ বন্ধ রাখার কোনো দরকার নেই, আপনি কাজ করতে থাকেন। আরেকটা প্রশ্ন আসে যে আমাদের বিরুদ্ধে যে তদন্ত হচ্ছিল সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে কিনা। আমি বলি না, আমরা এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। তারপর আরেকটা কথা চলে আসে বারবার যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো কেন কোন ধারাতে ইয়ে করেছে, আপনার কি বেশি কিছু জানাবেন? সেটা আমরা এইটাও জানি না, শুধু এইটুকু জানি মৌখিকভাবে বলা হয়েছে যে আমাদের তদন্ত হচ্ছে, তাই আমরা এটা করেছি। এবার আসেন, আমি যেটা বলতে চাই আমাদের ক্রেতা পরিষদকে, যতগুলো ব্যাপারই এখানে জড়িত থাকুক না, আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম এবং পত্রপত্রিকার লেখালেখির কারণে সরকারের একটা দায়িত্ব হয়ে গেছে যে এটা দেখতে হবে, এটা দায়বদ্ধতা তৈরি হয়েছে যে ডেস্টিনি কি করছে। তো ডেস্টিনি কিছু করলে সেখানে কি সম্ভাব্য ইয়ে হতে পারে, রেজাল্ট হতে পারে যে সরকার কোনো না কোনো ভাবে প্রমাণ পেয়েছে যে আমরা কর নিয়মিত দেইনি, এটা একটা হতে পারে। কোনো না কোনো ভাবে একটা এস্টাবলিশ হতে পারে যে আমরা এখানে আরো কিছু ধরনের ম্যাল প্র্যাকটিস করেছি। যাই করি না কেন, সেটা যদি কোনো কারণে দৈবাৎ কারণে যদি প্রমাণিত হয় যে না ঠিক আছে এটা হয়েছে, আর আমরা যদি দেখি যে না ওনারা যুক্তিসঙ্গত অভিযুক্ত করেছে, তখন সেটার বিপরীতে হবে একটা জরিমানা এবং সতর্কবাণী। সেই জরিমানাটা কিরকম? আর্থিক জরিমানা হবে এবং একটা সতর্কবাণী হবে। আর এই জরিমানাটা সাধারণত এইভাবে হয়, কোনো ট্যাক্স যদি আপনার ইয়ে হয়, এটা সরকার ইচ্ছা করলে জরিমানা বাদ দিয়ে ট্যাক্স আদায় করতে পারে। আবার যদি মনে করেন আমি তার উপরে কস্ট অফ ফান্ড ধরবো, ইন্টারেস্ট রেট ধরবো, যে যতদিন দেরি করে দিচ্ছেন, 1 বছর দেরি করে দিচ্ছেন, 1 বছর ধরবো। যাই হোক না কেন, ওই রেজাল্টের সাথে ক্রেতা পরিবেশকের লভ্যাংশ পাওয়া বা তার যে কমিশন পাওয়া, এটার সাথে কোনো সম্পর্ক নেই।
এটা সম্পূর্ণ একটা সেপারেট ইস্যু। তাই আমি মনে করি ক্রেতা পরিবেশকরা আসলে কোম্পানির কি হচ্ছে এটার প্রতি আতঙ্কিত হয়ে সময়ক্ষেপণ না করে তার উচিত তার ব্যবসা করে যাওয়া। প্রতিবন্ধকতা এবং ব্যবসায়িক স্থবিরতার মুখে তো পড়তে হয়েছে এই আলোচনা সমালোচনার কারণে, সেটি কতটা প্রভাবিত করেছে আপনাদের ব্যবসাকে? কিছুটা তো অবশ্যই করে, এটা তো খুবই স্বাভাবিক। আপনি মনে করেন হঠাৎ করে একটা সাইক্লোনের মতো, হঠাৎ একটা সাইক্লোন আসলে মানুষ কিন্তু কি কর্তব্য দিব সে বুঝে উঠতে পারে না যে কোথেকে কি হলো। তারপরে এখন এটাকে গুছিয়ে উঠতে হবে, আমরা মনে করি আমরা এটাকে গুছিয়ে উঠতে পারবো। শুধু ক্রেতা পরিবেশকরা যেটা করবেন সেটা হচ্ছে ওনারা একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ এতগুলো অভিযোগের মধ্যে একটা অভিযোগ কিন্তু আবার এখানে এসেছে, সেটা আমাদের না, এসেছে মাঠ পর্যায়ে বিভিন্ন সময় পরিবেশকগণ বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে মানুষজনকে এখানে জয়েন করেছে। যেমন একটা আসছে গতকাল এবং পরশুদিন দেখেছি যে অপরিপক্ক 18-18 নিচে, এবং দেখা গেছে তারা হয়তো কোয়ালিফাই করে না, কোনো ব্যবসা করে না, এবং সোজা কথা হচ্ছে কোনো প্রফেশনে জয়েন করার কোনো বয়স তাদের এখনো হয়নি, তাদেরকেও প্রলোভন দেখিয়ে জয়েন করেছে। এখন কথা হচ্ছে কোম্পানি কিন্তু এগুলো নিষেধ করেছে। কোম্পানির নিষেধাজ্ঞা অমান্য করে যারা গোপনে ব্যক্তিগত রিস্ক দিয়ে করেছেন তাদের প্রতি আমার উদ্দেশ্য হলো এই কাজটি থেকে বিরত থাকতে হবে, এবং যাদের সাথে তারা করেছে এখনই তারাই কম্পেনসেট করে দিয়ে বলতে হবে সরি আমাদের মিস্টেক হয়ে গেছে, আমরা আপনাকে রাখতে পারতাম বিকজ উই আর মাইনরিটিস। কারণ কোন ব্যবসা বাণিজ্যে কোথাও মাইনরিটিস কাউকে কিন্তু সম্পৃক্ত করা, এত বড় একটি প্রতিষ্ঠান 45 লাখ অর্ধ কোটি মানুষের এখানে সম্পৃক্ততা রয়েছে, তো একদম রুট লেভেলে যারা গ্রাম পর্যায়ে কাজ করছেন তাদেরকে মনিটরিং করার জন্য আপনাদের মনিটরিং ব্যবস্থাটাই বা কেমন? আর এই যে আরো এই বিষয়গুলো কিভাবে আমাদের কাছে আছে? আমরা যেমন আমাদের এখানে একটা ব্যাপার আছে, ডেট অফ বার্থে যদি 18 নিচে হয় কিন্তু এটা ডিক্লাইন করে সিস্টেম। আরেকটা আছে ন্যাশনাল আইডি কার্ড থাকলে সেটা ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে, এটা ম্যান্ডেটরি। এখন কেউ একটা চালাকি করতে পারে, বাজারে কিন্তু আমি দেখেছি এবং শুনেছিও যে বেশ কিছু ডুপ্লিকেট ন্যাশনাল আইডি কার্ড তৈরি হচ্ছে কোনো না কোনো ভাবে, ওরা কিন্তু আবার ওগুলো ইউজ করে। কিন্তু ওগুলো ইউজ করলে একটা অসুবিধা তারা পড়বে একসময়, সেটা হচ্ছে ইন দ্য লং রান যদি আমরা ধরতে পারি এটা ফেক, তখন আমরা দুটা কাজ করি। একটা হচ্ছে যে ব্যক্তির পরিবেশক অবস্থান আছে এটা বাতিল করে দেওয়া হয়, আর যে তাকে সম্পৃক্ত করেছে তার আমরা আর্থিক জরিমানা করি। এই কাজগুলো কিন্তু আমরা করি। এই ছাড়া আর কোনো প্রিভেন্টিভ মেথড কিন্তু আপনার গোড়া থেকে বিষয় করা সম্ভব না। একটা হচ্ছে আমরা সফটওয়্যার সিস্টেম তৈরি করেছি, 18 নিচে বয়স কাউন্ট থেকে কম্পিউটার রিজেক্ট করবে, এটা একটা আছে। আর একটা আছে জাতীয় পরিচয়পত্র যদি ওই ঘরটা পূরণ করা না হয় ইউ ক্যানট গো টু নেক্সট ফিল্ড। এখন একটা চালাকি করতে পারে তারা ফেক একটা দিয়ে দিল, কারণ আপনার যখন নাম্বার এন্ট্রি করা হচ্ছে কম্পিউটার কিন্তু নাম্বার যখন দেখে যে মিলে গেছে তখন কম্পিউটার রিসিভ করছে, কিন্তু এটা যে কার এটা কিন্তু কম্পিউটার এখন আইডেন্টিফাই করার জন্য ওই ডাটাবেজের সাথে আমাদের লিঙ্ক হয়, যেটা জাতীয় পর্যায়ে যে ডাটাবেজ সরকারের কাছে আছে, আমরা যদি ওটার একটা কপি পাই এবং সেটা যদি আমাদের সার্ভারে রাখি তখন কিন্তু ক্রস ম্যাচিং করা সম্ভব। আমরা ক্রেতা পরিবেশকদের প্রশ্নটাই আবার ঘুরে আসি। এই মুহূর্তে এত ক্রেতা পরিবেশক, আপনি আগের আলোচনাগুলোতে বলেছিলেন যে এটি হচ্ছে তাদের জীবনের প্রথম ঝড়। হ্যাঁ, এটি সামলে উঠতে বা কাটিয়ে উঠতে তাদের বেগ পেতে হবে, ঠিক? হ্যাঁ। তাদের জন্য আপনার কি বলা আছে? কারণ আগের স্পিডটা তো তাদের মধ্যে নেই না, তাদের জন্য মেসেজ কি? সেটা ঠিক। এখানে একটা কাজ করতে হবে, প্রথম হচ্ছে তাদেরকে বুঝতে হবে যে সত্যি সত্যি তারা কোনো অন্যায় বা অনিয়ম মাঠ পর্যায়ে করেছে কিনা। কারণ মাঠ পর্যায়ে তারা যদি একান্তই যদি কোনো ভুল কথা ভুল তথ্য না দিয়ে থাকে, একেবারে যে গণমাধ্যম শুধু শুধু পরিচালকদের কোনো অনিয়ম ধরে রিপোর্ট করেছে আমি বিশ্বাস করি না। রিপোর্টিং এর কিন্তু সূত্রটাই তৈরি হচ্ছে কিন্তু মাঠ থেকে। এবং আমাকে অনেক আমার যারা সামনাসামনি ইন্টারভিউ করেছে, একটি স্বনামধন্য পত্রিকার একজন সাংবাদিক আমাকে দেখিয়েছে যে দেখেন বাজারে একটি বই আছে, এই বইতে অনেকগুলো তথ্য আছে, আপনি এই বইটির কি? আমি বললাম এই বইটির মালিক তো আমরা না, এটা কেউ একজন XYZ ছাপিয়েছে এবং তাকে আমরা পানিশমেন্ট দিয়েছি, তার ডিস্ট্রিবিউশন চলে গেছে। তার যে ডিস্ট্রিবিউশন চলে গেছে তার একটা সাক্ষাৎকার একটা গণমাধ্যমে পেয়েছি, সেখানে স্বীকার করেছে, বরং সে একটা অন্য কথা বলছে যে আমার বইটি খুব জনপ্রিয় তাই এটাকে বন্ধ করার জন্য আমাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে বই জনপ্রিয় বা জনপ্রিয় নয় সেটা পরের কথা। ওই সাংবাদিকের উচিত ছিল এই ব্যক্তিটির সাক্ষাৎকার দেওয়ার সময় যে আপনি এই বইটি ছাপানোর সময় ডেস্টিনি থেকে লিখিত অনুভূতি নিয়েছেন কিনা, এটা কিন্তু লেখেনি। তো এখন একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু 9 অথবা 10 নম্বর ক্লাস এই মুহূর্তে মুখস্থ নেই, আমার লেখা আছে আমি আমার এই ক্রেতা পরিবেশক ব্যবহার করার ক্ষমতা নিজের বাইরে নিজস্ব ক্ষেত্র তৈরি করবো না, নিজস্ব কোনো আউটলেট বা বুক তৈরি করবো না, কোন রকমের প্রকাশনা আমি ছাপাবো না। যদি আমি এগুলো করি তাহলে কিন্তু কর্তৃপক্ষ আমার ডিস্ট্রিবিউশন বা বাতিল করতে অধিকার রাখে, এটা লেখা আছে। এই জন্য কিন্তু এই যে ভদ্রলোকের নাম সোহেল, এই সোহেলকে কিন্তু এই লড়া ওটাই কিন্তু তাকে বাতিল করা হয়েছে।
আমরা ছোট্ট একটি বিরতি নেব, এরপরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এমএলএম জিজ্ঞাসা। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, একটু পরে ফিরছি। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আলোচনা করছি মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর নানা দিক। কথা বলছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান। আমরা যে প্রশ্নটি করতে চাই বিরতির পর, সেটি হচ্ছে যে এই যাবৎ পর্যন্ত এই আলোচনা সমালোচনা বা প্রশ্নবিদ্ধ হওয়ার পর আপনারা যে ব্যবসায়িক ভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটি কাটিয়ে ওঠার জন্য আপনারা কি প্ল্যান করছেন? আমরা আসলে যেটা করছি সেটা হচ্ছে আমরা কোঅর্ডিনেশন করছি সকল ক্রেতা পরিবেশকদের মধ্যে যারা সিনিয়র লিডার আছে তাদের। অ্যাকচুয়ালি সিনিয়র লিডার এখানে হচ্ছে প্রফিট শেয়ারিং, ডিস্ট্রিবিউটর এবং ডায়মন্ডস, এরপর আছে ক্রাউন। আমরা ওদের মাধ্যমে আসলে এই পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে এই ইনফরমেশন গুলো নিচে দিকে ফিডিং করছি, এক। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা আসলে পণ্য সরবরাহ, কমিশন প্রদান এবং মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমরা আরো অনেক বেশি সতর্কতা অবলম্বন করছি। আর তৃতীয় যেটা করছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে আমাদের হাউস কাজ শুরু করে দিয়েছে। আমরা বিভিন্ন সময় গণমাধ্যমের কাছে আমরা ওয়াদা করেছিলাম যে ডেস্টিনি 2000 লিমিটেড এবং তার যে অঙ্গ সংগঠনগুলো কে কি কাজ করছে এটার উপরে 15 থেকে 30 মিনিটের ভিডিও টিভিসি করে আমরা বিভিন্ন টেলিভিশনে বৈশাখী তো আছেই, আরো কয়েকটা টেলিভিশনের সাথে আমরা কন্ট্রাক্ট করব। আমরা অফ টাইমে হোক, পিক টাইমে হোক, যেখানেই পাই আমরা এগুলোকে তুলে ধরবো। কারণ আসলে কিন্তু সবাই জানতে হবে। যেমন মনে করেন একজন ডিস্ট্রিবিউটর আমার সাথে কাজ করছে, বলে আমি ডেস্টিনি করি, কিন্তু বাবা মা কিন্তু আতঙ্কিত হয়। বাবা মা মোটেই জানে না যে হোয়াট ডেস্টিনি স্ট্যান্ডস ফর। তখন তার একটা প্রতিবন্ধকতা তৈরি করে, না তুমি ডেস্টিনি করতে পারবে না। তখন তারা যেটা জিদি করে, আমি এই জিনিসটা চাই না। আমি চাই তার গার্ডিয়ানও জানুক আমার ছেলে বা মেয়ে এক্স্যাক্টলি কি করছে। এই বিষয়গুলো আমরা তুলে ধরবো। গণমাধ্যমে বিশ্লেষণে উঠে এসেছে যে ডেস্টিনির বোর্ড পরিচালনার ক্ষেত্রে ডেস্টিনির প্রতিষ্ঠাতা, ডেস্টিনি গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল আমিন, যেহেতু তিনি এটির জনক, তার সিদ্ধান্ত গ্রহণ, পরিচালনার নীতি এবং ভালো মন্দ ভাগ্য নির্ধারণের বিষয়ে আপনার সিদ্ধান্তটাই সেখানে প্রধান হয়ে দেখা দেয়, এর বাইরে যাওয়ার সুযোগ থাকে না। বোর্ড পরিচালনার ক্ষেত্রে আপনি কতটা গণতান্ত্রিক বা ডেস্টিনি কতটা গণতান্ত্রিক? একটা জিনিস কি, বোর্ড পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক এই প্রমাণটা কিন্তু মাইনাসে আসছে। কারণ আমরা অনেক সময় প্রয়োজনে বোর্ডে আমরা বিভিন্ন সময় অনেক আর্গুমেন্ট হয়, এটা ঠিক, এটা হতেই হবে, তারা আমরা গণতন্ত্র তৈরি হবে না। সেখানে আমি চেষ্টা করি যেটা, সেটা হচ্ছে আমার যে বক্তব্য বা আমার যে ফিলোসফি এটাকে ওদের কাছে কনভিন্স করার জন্য। তারা হয়তো কিছু জিনিস দেখে যেটার মধ্যে কোনো পায় না, যে মনে হচ্ছে এটা আসলে ক্লিয়ার না। এই ধরনের একটা আমাদের নর্মাল আর্গুমেন্ট হওয়ার পরে অ্যাকচুয়ালি বোর্ডে একটা সিদ্ধান্তে যতজনে সিগনেচার করেন তার মেজরিটি হিসাবে কিন্তু সিদ্ধান্ত হয়। সুতরাং এখানে এককভাবে ডিক্টেটরশিপ করার কোনো সুযোগ নেই। এটা এক। আমাদের বোর্ড কিন্তু একটা নয়, আমাদের 3 ধরনের বোর্ড আছে। একটা বোর্ড আছে, এটাকে আমরা বোর্ড বলবো না, ওটা আমরা প্রত্যেকদিন সকালবেলায়, সকাল 9টা থেকে 10টা যতগুলো জিএম এন্ড হেড অফ দি ডিপার্টমেন্ট আছে তাদের সাথে আমরা 1 থেকে 10 ঘন্টা আলোচনা করি। এরা সবাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট হেড, তাহলে এরা কেউ মালিক না। আইডিয়া গুলো ডেভেলপ হয় কিন্তু ওখানে, যেটা অতীতে সকালে করা হতো। ইদানিং কাল আমরা রাস্তাঘাটে যাবের কারণে আমরা এখন টাইমটাকে সুইচ করে 6 o'clock করে দিয়েছি ইভিনিং। সেখানে কি হয়, সেখানে বিভিন্ন পর্যায়ের মাঠ পর্যায় থেকে যে অভিযোগগুলো, যে চাহিদাগুলো, যে সমস্যাগুলো আসে, এগুলো নিয়ে আলোচনা করার পরে এটা একটা সামারি তৈরি হয়। এটা তখন চলে যায় যার যার বোর্ডের কনসার্ন বোর্ডের কাছে। এখন আমাদের কিন্তু কনসার্ন বোর্ড বলতে যতগুলো কোম্পানি আছে সবগুলোর জন্য আলাদা করে ডেইলি যদি একবার বোর্ড মিটিং করি তো দেখবেন 34 দিন কিন্তু মাসে নেই। তাই আমরা একটা প্রক্রিয়া গিয়েছি, বোর্ড মিটিং এখন আমরা মাসে একবার করি না, বোর্ড মিটিং আমরা মাসে 4 বার করি। এই 4 বারের মধ্যে এভরি টিউসডে একবার। ওই টিউসডেতে আমরা কতগুলো কোম্পানি করে দেয় যে এই 4, 5টা, 6টা, 7টা কোম্পানি এই টিউসডে, পরের টিউসডেতে এই 8, 10টা, পরের টিউসডেতে এইভাবে। তখন দেখা যায় যে কোম্পানিতে যারা যারা সম্পৃক্ত তারা ওই তারিখে আসেন। আর ডেস্টিনি 2000 যে 12 জন আছি সেখান থেকে মেজরিটি ডাইরেক্টর কিন্তু প্রত্যেকটা মিটিং এ থাকেন, যেহেতু এটা মাদার কোম্পানি। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে, ওয়ান ক্যান নট স্যাটিসফাই এভরিওয়ান, নট অনলি আমার ক্ষেত্রে। স্বয়ং সৃষ্টিকর্তা যখন আমাদেরকে তৈরি করেছেন, আমার মনে হয় না সারা পৃথিবীর মানুষ তার উপরে এখন সন্তুষ্ট। পরিচালনা বোর্ডে এমডি পরিবারের কতজন সদস্য? পরিচালনা বোর্ডে অ্যাকচুয়ালি এমডি পরিবারের আমি জানি আপনি কি বিল করতে চাইছেন, আমরা 2 জন আছি, আমি এবং আমার ওয়াইফ। কিন্তু আমার ওয়াইফ এখানে ডাইরেক্টর হওয়াটা আমার কাকতালীয় ঘটনা, অনেক পরে। 2004 সালে যখন আমাদের অর্থ সংকট হয়, একেবারে মানে আমাদের যাচ্ছে তাই অবস্থা,
তখন আমরা 40 লক্ষ টাকা লোন নেওয়ার জন্য আমার ওয়াইফের প্রপার্টিতে আমরা প্রিমিয়ার ব্যাংকে জমা দিয়ে আমরা 40 লক্ষ টাকা লোন নিই। নেওয়ার পরে আমরা যখন বিজনেসটাকে চালু করি 2 বছর পরে আবার আমাদের বিজনেসের জন্য টাকার দরকার হয়। 2 বছর পর আমরা লোনটা অ্যাপ্লাই করি সাউথ ইস্ট ব্যাংকে। সেখানে করার পরে সেখানে একটা পয়েন্ট তুলেছিলেন, ওনারা বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংক কোনো থার্ড পার্টি মর্টগেজ অ্যাকসেপ্ট করে না, যেহেতু আমার ওয়াইফ নট ডাইরেক্টর, সি ইজ থার্ড পার্টি। এখন ডাইরেক্টরে তখন সবাই একমত হলেন, ঠিক আছে যেহেতু আপনার ওয়াইফের সম্পত্তি আমরা ব্লক দিয়ে 1 কোটি টাকা লোন নেবো, ওনাকে ডাইরেক্টর করা হোক। তখন গতানুগতিক নিয়মে আমার ওয়াইফ 5 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকা সমান শেয়ার নিয়ে তাকে কিন্তু ডাইরেক্টর করা হয়েছে আমাদের কোম্পানির সাথে, নট তার সাথে, যে তাহলে তার সম্পত্তিটা কোলাটেরাল দেওয়া যাবে। ডেস্টিনি প্রতি বছর এজিএম এ যে হারে লভ্যাংশ ঘোষণা করেছে, বিশেষত বা ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ, এই বছরও এই অবস্থার কারণে এজিএম এ সেই লভ্যাংশ ঘোষণা করতে পারবে কি? না, লভ্যাংশ ঘোষণা তো করতে হবে, কারণ কি আপনি দেখেন এজিএম করতে হবে, কিন্তু আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে এই যে 2 মাস আমাদের যে ব্যবসায়িক যে স্থবিরতা এবং আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি, গত কয়েক বছরের তুলনায় আমরা বোধহয় অতটুকু দেওয়ার সম্ভব হবে না, কারণ অলরেডি আমাদের কিন্তু রেভিনিউ কমে গেছে। তো আমি এটাই বলবো, আমাদের তো এখন 8.5 লক্ষ শেয়ার হোল্ডাররা কিন্তু নিজেরাই দেখছে গত 2 মাস ধরে ব্যবসা হয়নি, বরং ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য আমরা সবাই অস্থিরতার সাথে কাজ করছি। তাই আমার মনে হয় যে আগামী এজিএম কোঅপারেটিভের অতটুকু লভ্যাংশ দেওয়া সম্ভব হবে না যতটুকু বিগত 4 বছরে দেওয়া সম্ভব হয়েছে, বাট আমরা এর পরবর্তী বছরে আবার কাটিয়ে উঠতে পারবো। এখানে যতটুকু আমরা কম দিলাম বা দিতে হচ্ছে, আমার বিশ্বাস আমাদের এই শেয়ার হোল্ডারদের যদি ধৈর্য থাকে, আগামী 2013 অগাস্টে যে এজিএমটা হবে, অবশ্যই এটার সাথে আপনার করে আরো অনেক বেশি লভ্যাংশ দেওয়া সম্ভব হবে, কারণ আমরা যথেষ্ট এই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি যে আমাদের আসলে কোথায় সমস্যাটা হয়েছে। একটি প্রশ্ন উঠেছে যে যারা মাল্টি লেভেল মার্কেটিং করছে বা ডাইরেক্ট সেলিং বাংলাদেশে করছেন, তারা নিজেদের স্বার্থ রক্ষার্থে একত্রিত হয়েছেন, একটি কমিটির মতো করেছেন স্বার্থ সংরক্ষণের জন্য। সেটি আসলে কি অবস্থা? আমি মাত্র শুনলাম, আমি এই ধরনের কোনো কমিটির কথা শুনিনি, কারণ কেউ যদি স্বার্থ সংরক্ষণ কমিটি করে থাকে তাহলে আমাকে ডাকবে না কেন? কারণ আমি তো বিগ স্টেক হোল্ডার, বরং আমাকে ডাকলে ভালো হতো। এবং আমি মনে করি এই ধরনের উদ্যোগ যদি নিয়ে থাকে, ভালো উদ্যোগ নিচ্ছে, বাট আমি জানি না। এখানে তো বলা হচ্ছে যে আপনারা বিরাট অঙ্কের অর্থ তহবিলে গঠন করেছে। আমরা যেহেতু জানি না, আমরা কোনো তহবিল দেওয়ার আসলে সুযোগ পাইনি। আর কেউ যদি তহবিল উঠিয়ে থাকে সেটা তারা জানে, হয়তো কোনো একটা ভালো কারণে করেছে, বাট আমরা এই তহবিলের সম্পর্কে কোনো ধারণা রাখি না। এটা কোনো একটা গণমাধ্যম লিখেছে হয়তো, বা তাদের সোর্সটাও আমার জানা নেই। আমরা আগামী দিনগুলোতে এই জায়গা থেকে আলোচনা শুরু করবো আর বিস্তর আলোচনার জন্য আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন এমএলএম জিজ্ঞাসা। শেষ করছি আজকের অনুষ্ঠান। সামনের দিনগুলোতে বিস্তর আলোচনা নিয়ে আবার আপনাদের সাথে পাবো, সেই শুভকামনা শেষ করছি আজকের এমএলএম জিজ্ঞাসা। সবার জন্য শুভকামনা। Yes.